মধ্যযুগের বাংলা সাহিত্যে এমন অনেক লেখা লুকিয়ে আছে যা আজও আমাদের অবাক করে দেয়। আজ আমরা ঠিক তেমনই একটা ছোট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ লেখা নিয়ে কথা বলবো। নামটা হলো মুকুন্দরাম চক্রবর্তীর পুল্লরার বারোমাস্যা। আর এটা মানে শুধু একটা কবিতা না, এটা হলো মধ্যযুগের সাধারণ মানুষের যে কি কঠিন জীবন ছিল, তাদের যে দারিদ্র্য, তারই একটা জীবন্ত দলিল। চলন তাহলে এর গভীরে ঢোকা যাক। তো এই আলোচনায় আমরা কিভাবে এগোবো? প্রথমে আমরা দেখব এই লেখাটা আসলে কোন বড় গল্পের অংশ। তারপর আমরা এর মূল চরিত্র মানে ফুল্লরা আর কালকেতুর জীবনটা কেমন ছিল সেটা জানব। এরপরে বারোমাস্যা জিনিসটা ঠিক কি সেই কাব্যরীতিটা একটু বুঝব, আর দেখব কবি মুকুন্দরঙের পর্যবেক্ষণ ক্ষমতা কতটা অসাধারণ ছিল। আর সবশেষে এই পুরো রচনাটার আসল গুরুত্বটা কোথায় সেটা নিয়ে কথা বলবো। প্রথমেই যেটা মাথায় রাখতে হবে সেটা হলো পুল্লরার বারোমাস্যা কিন্তু আলাদা কোনো কবিতা নয়। এটা আসলে অনেক বড় একটা কাব্যের অংশ, যার নাম চণ্ডীমঙ্গল কাব্য। আচ্ছা, এই মঙ্গল কাব্যগুলো ছিল বিশাল, মানে বিশাল আকারের। এগুলো এক মঙ্গলবার শুরু হয়ে পরের মঙ্গলবার পর্যন্ত চলত। আর শুধু পাঠ করা হতো না, রীতিমতো সুর আর বাদ্যযন্ত্রের সঙ্গে গাওয়া হতো। বুঝতেই পারছেন, এর কাহিনীগুলোও ছিল অনেক লম্বা আর বিস্তৃত। চণ্ডীমঙ্গলও ঠিক এইরকমই একটা রচনা। তার মানে আমরা যে অংশটা নিয়ে কথা বলছি সেটা এই বিশাল কাহিনীর একটা খুবই ছোট অংশ মাত্র। কিন্তু এই ছোট্ট অংশের মধ্যেই লুকিয়ে আছে এক অসাধারণ মানবিক গল্প। চলুন এবার মহাকাব্যের ওই বিশাল প্রেক্ষাপট থেকে একটু সরে এসে গল্পের দুই মূল চরিত্রের দিকে তাকাই। এই গল্পের একেবারে কেন্দ্রে আছে ফুল্লরা আর তার স্বামী কালকেতু। তাদের জীবনটা ছিল খুবই কঠিন। তারা বনে শিকার করত, আর সেই মাংস বিক্রি করেই কোনো মতে তাদের সংসার চলত। মানে অর্থনৈতিক সচ্ছলতা বলে তাদের জীবনে কিছুই ছিল না। আর এই কথাটাই হলো পুরো কবিতাটার মূল সুর। কবি এখানে আর নিজে কিছু বলছেন না। তিনি সরাসরি ফুল্লরার মুখ দিয়ে তার অভাবের কথা, তার দুঃখের সংসারের কথা বলিয়েছেন। এটা শুধু দারিদ্র্যের একটা রিপোর্ট নয়, এটা যেন দারিদ্র্যের একেবারে ভেতর থেকে আসা একটা অভিজ্ঞতা। এখন প্রশ্ন হলো, কবি এই দুঃখের গল্পটা বলার জন্য কোন স্টাইলটা বেছে নিলেন? এখানেই আসছে বারো মাসা নামের একটা বিশেষ কাব্যরীতির কথা। সহজ করে বললে, এটা এমন একটা কাব্যিক কৌশল যেখানে বছরের ১২টা মাসের প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে মানুষের আবেগ, বিশেষ করে কোনো নারীর দুঃখ বা একাকিত্বের গল্প বলা হয়। যেমন ধরুন, বৈশাখ মাস কেমন, জ্যৈষ্ঠ মাসে কি হচ্ছে, এইভাবে পুরো বছরের একটা ছবি ফুটিয়ে তোলা হয়। এখন এই ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। দেখুন, ট্র্যাডিশনালি বারোমাস্যা মানেই ছিল বিরহের গল্প। মানে প্রিয় মানুষ বা স্বামীর থেকে দূরে থাকা কোনো নারীর যে কষ্ট, যে যন্ত্রণা, সেটারই বর্ণনা। সেটা একটা তীব্র আবেগ, কিন্তু তার একটা রোম্যান্টিক দিকও ছিল। কিন্তু মুকুন্দরাম চক্রবর্তী এই পুরো ব্যাপারটাকেই যেন ঘুরিয়ে দিলেন। তিনি ওই ব্যক্তিগত আবেগের বদলে ফোকাস করলেন দারিদ্র্যের মতো একটা সামাজিক, মানে একেবারে বাস্তব একটা সমস্যার উপর। এই যে পেটের জ্বালা, অন্নের অভাব, এই কষ্টটা তো শুধু মনের না, তাই না? এটা তো শরীরের কষ্ট। এটা এমন একটা যন্ত্রণা যা রোজকার, প্রতি মুহূর্তের। আর এই যে একটা অভাবনীয় পরিবর্তন, এটাই কিন্তু ফুল্লরার বারোমাস্যাকে মধ্যযুগের সাহিত্যে একেবারে অন্য একটা জায়গায় নিয়ে গেছে। এক কথায় অনন্য করে তুলেছে। এই অসাধারণ কাব্যটা লেখার পিছনে ছিল কবির এক অবিশ্বাস্য পর্যবেক্ষণ ক্ষমতা। চলুন দেখি তিনি কিভাবে এই কাজটা করলেন। কবি মুকুন্দরাম কি করেছেন? তিনি প্রথমে ১২টা মাসের একটা ফ্রেম তৈরি করেছেন। তারপর প্রত্যেকটা মাসে প্রকৃতি কিভাবে বদলাচ্ছে তার একটা নিখুঁত বর্ণনা দিয়েছেন। আর সবচেয়ে বড় যে কাজটা তিনি করেছেন সেটা হলো প্রকৃতির এই পরিবর্তনের সঙ্গে ফুল্লরার যে দুঃখটা বদলাচ্ছে না, তার একটা আয়না তৈরি করেছেন। মানে ঋতু আসছে যাচ্ছে, কিন্তু ফুল্লরার কষ্ট একই রকম থেকে যাচ্ছে। আর পুরো বর্ণনাটাই অসম্ভব বাস্তবসম্মত। কবির এই সূক্ষ্ম পর্যবেক্ষণের ফলেই আমরা একটা সাধারণ মেয়ের প্রতিদিনের জীবন সংগ্রামের এত জীবন্ত আর শক্তিশালী একটা ছবি পাই, যা কিনা মধ্যযুগের সাহিত্যে পাওয়াটা সত্যিই খুব কঠিন। তো আমরা এই কবিতার প্রেক্ষাপট, চরিত্র, রচনার কৌশল এই সব নিয়ে কথা বললাম। এবার সবগুলোকে একসাথে করে বোঝার চেষ্টা করি। কেন এই ছোট্ট কবিতাটা বাংলা সাহিত্যে এতখানি জায়গা করে নিয়েছে? তাহলে এত সব আলোচনার পর মূল প্রশ্নটা কি দাঁড়ালো? ফুল্লরার ১২ মাসার আসল তাৎপর্যটা ঠিক কোথায়? চলুন এই জটিল কিন্তু খুব জরুরি প্রশ্নটার উত্তর এবার খুঁজে বের করা যাক। আসল ব্যাপারটা হলো, এই কবিতাটা বেশ কয়েকটা কারণে খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, এটা ১২ মাসার রীতির একটা দারুণ ব্যতিক্রমী ব্যবহার। দ্বিতীয়ত, এটা মধ্যযুগের সাধারণ মানুষের দারিদ্র্যের একটা বাস্তব দলিল, যেটা অন্য কোথাও সহজে মেলেই না। তৃতীয়ত,
এটা কবির অসাধারণ প্রতিভার একটা জ্বলজ্বলে উদাহরণ। আর সম্ভবত সবচেয়ে বড় কথা হলো, এটা সেই সময়ের নাম না জানা পরিচয়হীন সাধারণ মানুষদের কণ্ঠস্বর হয়ে উঠেছে। এই আলোচনাটা আমরা শেষ করব একটা প্রশ্ন দিয়ে। এই কবিতাটা আমাদের ভাবতে বাধ্য করে যে সেই যুগে যখন রাজা রানী বা দেবদেবীর গল্পই ছিল সাহিত্যের মূল বিষয়, তখন সাধারণ মানুষের জীবনের এমন নিখুঁত আর সহানুভূতিশীল ছবি আর কোথায় বা কতটাই বা পাওয়া যায়। আর এটাই হয়তো ফুল্লরার ১২ মাস্যার সবচেয়ে বড় সার্থকতা।